শুরুতেই দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে বাজছে বিদায়ের সুর। স্বামীর মঙ্গল কামনায় মণ্ডপে মণ্ডপে ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর দিয়েছেন, খেলেছেন সিঁদুর খেলা। দুপুরের পর আরতি, শোভাযাত্রা সহ অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। শাস্ত্র মতে বাপের বাড়ি থেকে আজই স্বামী গৃহে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। দুর্গোৎসবের বিজয়া দশমীতে দেবী মাকে হাসি মুখে নেচে নেচে বিদায় জানাতে মণ্ডপে ভিড় করে ভক্তরা। পুজো আসবে করে সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি, আর কেমন যেন চোখের পলকেই 4 দিন চলে যায়। তো আজকের দিনের অনুভূতি হচ্ছে মা চলে যাবে কিছুক্ষণের মধ্যেই, কিন্তু মা চলে গেল আমাদের সবার মাঝে আছে। প্রতি বছর আমরা যেমন অপেক্ষা করে থাকি মায়ের জন্য, এই বছরও ছিলাম। মা এসেছে, 5টা দিন অনেক ভালো কেটেছে। এখন মা চলে যাবে, খারাপ লাগছে। শেষ অঞ্জলি এটা। তো মাকে একদম মন প্রাণ ভরে দেখছি, কারণ আর চলে যাচ্ছেন, আগামী একটা বছর পরে আসবেন, কিন্তু আসলে খুব খালি খালি লাগে, একটু ভার থাকে। অশ্রু স্বজন নয়নে ভক্তবৃন্দ বিদায় জানাচ্ছে দুর্গা তিনাসী দেবী দুর্গাকে। চলে যাওয়া মানে শেষ বিদায় নয়, মা আছেন ভক্তদের মনে। অশুভ শক্তির পরাজয়, সিঁদুরে লাল তার বিদায়। দোলায় করে দুর্গা গেলেন কৈলাসে। বছর ঘুরে আসবে আবার, ভক্তরা বুঁদ বাঁধেন এই আসে। নির্বিঘ্নে ও আনন্দের সাথে উদযাপিত হলো দুর্গোৎসব। এমন সারা বছর কাটুক মায়ের আশীর্বাদে। আসুক মা ধরণীতে বারে বারে। দশমীর এই দিনে আনন্দ মেতেছে সকলে, জয় দুর্গা মা বলে। টেক্স রিপোর্ট, নিউজ 24। বিজয়া দশমীর খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে। আমাদের সহকর্মী প্রমা চৌধুরী আছেন সেখানে, সকাল থেকেই খোঁজ খবর রাখছেন। প্রমা, ঢাকেশ্বরী মন্দিরে কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন। সকাল থেকে কেমন দেখলেন পূজার আনুষ্ঠানিকতা, সেই তথ্য দেবেন। আমি আছি ঢাকেশ্বরী পূজা মন্দিরে, এবং এখানে কিন্তু সকাল থেকে যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা কিন্তু একদম শেষ হয়ে গেছে। এই 10 মিনিট হবে জানিয়েছে এখানকার পূজা উদযাপন কমিটি যে এখানকার আজকের মতো পূজা শেষ, আসছে বছর আবার হবে। তবে আমি জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু এই মুহূর্তে যে চিত্র দেখছেন ঠিক 10 মিনিট আগে এমন ছিল না। এখানে কিন্তু নাচে গানে হই হুল্লোড়ে দুর্গা মাকে বিদায় জানিয়েছেন এখানকার ভক্তরা এবং সিঁদুর খেলেছেন। আমরা জানি যে আজকে বিজয়া দশমী, এবং আজকেই কিন্তু দুর্গা মা কৈলাসে চলে গেলেন তার স্বামীর কাছে। বাপের বাড়ি ছেড়ে যাওয়ার আগে দুর্গা মাকে বরণ করা হয়েছে সিঁদুর দিয়ে, এবং দেওয়া হয়েছে তাকে আহুতি, এবং তার পাশাপাশি দুর্গা মায়ের হাতে গোজা হয়েছে বেলপাতা, পান ও পদ্ম। আর একটু জানিয়ে রাখতে চাই যে ভক্তরা বলছেন যে এবারের মতো এটাই শেষ, সামনের বছর আবার যেহেতু আসবেন দুর্গা মা, তাই এই আনন্দটা কিন্তু তারা ভাগাভাগি করে নিতে চান পরিবারের সকলের সাথে। আর একটু জানিয়ে রাখতে চাই যে যেই সিঁদুরটা তারা মায়ের চরণে দিয়েছে সেই সিঁদুরটা কিন্তু সারা বছর তারা দুর্গা মায়ের আশীর্বাদ হিসেবে নিজে সিঁথিতে পড়ে, এবং ভক্তরা বলছেন যে তাদের স্বামী সন্তানের সংসারের শুভ কামনায় এবারের বিজয়া গমন হোক, এটাই তাদের প্রত্যাশা। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে বিজয়া দশমীতে কিন্তু বিসর্জনের জন্য এখান থেকে নিয়ে যাওয়া হবে বুড়িগঙ্গায় প্রতিমাকে, এবং প্রতিমা বিসর্জিত হবে। এবং আজকের দিনের মতো দুর্গোৎসবের যে 5 দিন ব্যাপী আয়োজন, সে আয়োজনের কিন্তু আজকে শেষ ঘটলো, এবং সকালে এখানে কিন্তু কল্পারম্ভ পূজা হয়েছে, এবং কল্পারম্ভ পূজা 1 ঘন্টা যাবৎ হয়েছে। এরপরে পুষ্পাঞ্জলির পরপরই কিন্তু মাকে বরণ করা হয়েছে, মায়ের চরণে সিঁদুর দেওয়া হয়েছে। এই ছিল ঢাকেশ্বরী পূজা মণ্ডপ থেকে আমার হাতে পাওয়া সর্বশেষ খবর। পূজার একদম শেষ প্রান্তে চলে এসেছে আমরা। আমাদের সাথে আছেন আমাদের আরেক সহকর্মী শাফিয়াজ রাসনা, তিনি আছেন বনানীতে। তিনি জানাবেন সেখানে এই মুহূর্তে দশমীর কি আয়োজন আছে। এই মুহূর্তে সিঁদুর খেলা চলছে। তো দশমীর আজকে এই দুর্গা মাকে বিসর্জন দেওয়ার অংশ হিসেবে সবচেয়ে বড় যেই আয়োজনটি সিঁদুর খেলা, সেটি কিন্তু এই বসুন্ধরা পূজা মণ্ডপ এখানেও কিন্তু চলছে। দেখছেন যে নাচে গানে আনন্দে মেতে দুর্গা মাকে আসলে বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে, এবং শেষ মুহূর্তে একই সঙ্গে কিন্তু মণ্ডপগুলোতে আনন্দ এবং বেদনার সুর বেজে উঠেছে যে আরও একটি বছর পরে মা আসবেন আবার আমাদের
আমাদের মাঝে। তো সেই পর্যন্ত ভক্তদের প্রার্থনা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, দেশের কল্যাণ হয় এবং সবাই যাতে হাসি খুশি থাকে, এই প্রার্থনাই কিন্তু করা হয়েছে। একটি তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে যে এবার মা এসেছেন গজে চড়ে এবং ফিরছেন দোলায় চড়ে। তো গজে চড়ে এসেছেন যেটি যেমন মঙ্গলের সুবাস বয়ে আনে, তেমনি দোলায় চড়ে এটি কিন্তু মরক মহামারীর শাস্ত্র মতে। তো সেটিও কিন্তু এবার প্রার্থনা করা হচ্ছে দুর্গা মায়ের কাছে, যেন সবাই যেন এই মহামারী কাটিয়ে, মরক কাটিয়ে যেন সবাই ভালোভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই দুর্গা মায়ের বিসর্জন হবে এবং দুর্গা মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য এবং আরও একটি বছর পরে তিনি আমাদের মাঝে আবার আসবেন এবং সেটির জন্য এই যারা এখানে ভক্ত রয়েছেন, সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন, তারা এখানে অপেক্ষা করছেন যে আরও একটি বছর তার এই অপেক্ষা দুর্গা মায়ের জন্য। এবং এখানে যারা রয়েছেন, যারা এখানে ভক্ত রয়েছেন, তারা বলছেন যে এখানে দুর্গা মায়ের কাছে প্রার্থনা করা হয়েছে যে সবাই যেন একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং সেই সাথে পুরো দেশের যেন মঙ্গল হয়, সেই প্রার্থনাও কিন্তু করা হয়েছে। তো আজকে এই যে সকাল থেকে বিভিন্ন রীতি রেওয়াজের মধ্য দিয়ে দুর্গা মাকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সেই সঙ্গে সকালে অনুষ্ঠিত হয়েছে কল্পারম্ভ এবং বিহিত পূজা। এর পরপরই কিন্তু দুর্গা মায়ের পায়ের চরণে সিঁদুর ছোঁয়ানো হয় এবং সেই সিঁদুর কিন্তু সারা বছরের জন্য যারা ভক্ত রয়েছেন তারা সংরক্ষণ করেন তাদের সংসারে, যেন সুখ শান্তি বজায় থাকে। তো আগামী 1 বছর পর্যন্ত কিন্তু এই সিঁদুর সংরক্ষণ করা হয়ে থাকে এবং এর পরপরই এই দুর্গা মাকে বরণের পরপরই কিন্তু এই সিঁদুর, যেই সিঁদুর আজকের দিনে বিশেষভাবে স্পেশাল, সেই সিঁদুর কিন্তু দুর্গা মায়ের কপালে ছোঁয়া হয়েছে এবং এরপরে ওনাকে মিষ্টি মুখ করানো হয়েছে এবং সেই সঙ্গে সব ধরনের রীতি রেওয়াজ মেনে দুর্গা মাকে বিদায় জানানোর সমস্ত আনুষ্ঠানিকতা এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং এখন শুধুমাত্র এই যে সিঁদুর খেলা চলছে, এটা শেষ হওয়ার পরপরই কিন্তু দুর্গা মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে ঘাটে এবং আরও একটি বছর আমাদের অপেক্ষা থাকবে যে দুর্গা মা যেন আবার আমাদের এখানে ফিরে আসেন এবং সেই অপেক্ষায় দিন গুনবে ভক্তরা এবং সেই পর্যন্ত এই সিঁদুর তারা তাদের সংসারে, তাদের সাথে, তাদের সঙ্গে সবসময় সংরক্ষণে রাখবেন বলে তাদের বিশ্বাস এবং এই সিঁদুর তাদেরকে সুখ শান্তি রাখবে এবং সেই শুধু তাই নয়, সেটি কিন্তু তাদেরকে সংসারের সুখ শান্তি বজায় রাখে এবং সকল অমঙ্গল, সকল বিপদের হাত থেকেও তাদেরকে রক্ষা করবে বলে তাদের বিশ্বাস এবং আগামী বছরের জন্য, আগামী বছরের মায়ের জন্য যে অপেক্ষা সেটি কিন্তু এই যে শুরু হয়ে গেল আজকে থেকে। তো আর কিছুক্ষণ পরে এই যে নাচে গানে গেয়ে ভক্তরা মাকে বিদায় জানার যে আনুষ্ঠানিকতা এটি শেষ হয়ে গেছে এবং এই সিঁদুর খেলাও আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে এবং তারপরে কিন্তু এই দুর্গা মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। তো আমার কাছে বসুন্ধরা পূজা মণ্ডপ থেকে এই ছিল সবশেষ খবর। সারা দেশে আনন্দ উৎসবের মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা, আর সবার প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে বিজয়া দশমীতে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শনে এসব কথা বলেন তিনি। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, সমস্ত ধরনের আয়োজন ছিল এই গভর্নমেন্টের এবং সিকিউরিটির দিক দিয়েও পুরো সারা বাংলাদেশের 33,000 পূজা মণ্ডপের প্রত্যেকটাই সিকিউরিটির আওতায় ছিল। আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে এই আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছি এবং সবাইকে আবারও বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে শাহজালাল বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত 11:10 তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে জাতিসংঘের রোহিঙ্গা সংকট নিরসনে বাস্তবভিত্তিক রোডম্যাপ তৈরি, রাখাইন অঞ্চলে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েন সহ 7 দফা প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই সফর ঐতিহাসিক এবং সফল হয়েছে এমনটাই দাবি সরকারের। গত 22 সেপ্টেম্বর সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে সফরে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অংশ নেবে বিএনপি, জানিয়েছে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন, তার দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। এছাড়া আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক বলেও জানিয়েছেন তিনি। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দি বিএনপি ইনটু দি নেক্সট ন্যাশনাল ইলেকশনস, জেনারেল ইলেকশনস। সো ওনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে দিন তারিখ। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসাবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যে 5 বছর ক্ষমতায় থাকার ইচ্ছা প্রকাশ দেশের সার্বিক পরিস্থিতিকে অস্থির করেছে, অভিযোগ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, প্রধান উপদেষ্টার সামনে এই নির্বাচন কঠিন অগ্নি পরীক্ষা। সুষ্ঠু ভোট আয়োজনে তার আত্মবিশ্বাস নষ্ট করতে কাজ করছে অনেকে। এ সময় পাহাড়ে অশান্তি সৃষ্টির চেষ্টাকারীদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার পেছনে রয়েছে আওয়ামী লীগ এবং ভারত। দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ নিজের ভোটের প্রতিনিধি নির্বাচন করতে চায়, দেশের মানুষ গণতন্ত্রের প্রতি আস্থা আছে বিদায় এখনো 1 বছর 3 মাস 2 মাস প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে, কোথাও কোনো দিকে নজরে না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন, ঠিক সেভাবেই আপনি এগিয়ে যান। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। ফিলিস্তিনের গাজামুখী নৌবহরে সমুদ্র ফ্লোটিলা থেকে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ 2 শতাধিক আন্তর্জাতিক অধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী, যাতে অংশ নিয়েছে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমও। জব্দ করা হয়েছে 13টি জাহাজ। আর এই ঘটনায় গ্রিস, তিউনিসিয়া এবং তুরস্ক সহ বিভিন্ন দেশে উঠেছে প্রতিবাদের ঝড়। তবে আল জাজিরা বলছে 26টি জাহাজ এখনো গাজার দিকে যাত্রা করছে, যার মধ্যে একটি পৌঁছে গেছে গাজার জলসীমায়। এদিকে জাতিসংঘে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলে দাবি করেছে এই মানবিক অভিযান উস্কানিমূলক। মাঝসমুদ্রে হঠাৎই থমকে গেল মানবিকতার যাত্রা। গাজার পানে এগিয়ে চলা আন্তর্জাতিক ত্রাণবহর সুমুদ ফ্লোটিলা বুধবার ঘিরে ফেলে ইসরায়েলি নৌবাহিনী। এরপরেই জাহাজ থেকে আটক করা হয় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক অধিকার কর্মীকে। এই বহরে বাংলাদেশের পতাকা হাতে ছিলেন খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। ইতালির বন্দর থেকে এই অভিযানে যোগ দেন। ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় বেশ কয়েকটি জাহাজের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। আলমার উপর আক্রমণ হয়েছে, খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। এই আটকের খবর ছড়িয়ে পড়তেই গ্রিস, তিউনিসিয়া ও তুরস্কের রাস্তায় নামে বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের সমর্থনে স্লোগানে উত্তাল হয়ে ওঠে এথেন্স থেকে ইস্তাম্বুল। আর্জেন্টিনা, ইতালি সহ বিশ্বের আরও বহু দেশে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। এই ঘটনার জেরে ইসরায়েলি কূটনীতিকদের দেশ থেকে বহিষ্কার করেছে কলম্বিয়া। জাতিসংঘ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে এবং চায় না কেউ আহত হোক। 44টি দেশের 40টিরও বেশি নৌযান নিয়ে এই মানবিক অভিযানটি যাত্রা শুরু করেছিল। তবে এই অভিযান উড়িয়ে দিয়ে ইসরায়েলের দাবি, এই ফ্লোটিলা কোনো মানবিক অভিযান নয়, বরং পুরোটাই একটি পরিকল্পিত উস্কানি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাজা ইসরায়েলের হামলায় আরও 73 ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের মধ্যে 47 জনই গাজা সিটির বাসিন্দা। বুধবার ভোর থেকে এই হামলা চালানো হয়। স্থলের পাশাপাশি আকাশপথেও হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA, যেখানে বলা হয়েছে ইসরায়েলি হামলার পাশাপাশি খাদ্য সংকট এবং চিকিৎসার অভাবে প্রতিদিন গড়ে অন্তত 100 ফিলিস্তিনি মারা যাচ্ছে।
আবারও দেশের খবর। নারায়ণগঞ্জ এবং ফেনীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 8 জন। বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হন। হাইওয়ে পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় 2 জনের মৃত্যু হয়। অন্যদিকে ফেনী নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজারে একটি বাস উল্টে 3 জন নিহত হয়েছেন। সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। নিহত এবং আহতদের ফেনী 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়িতে দফায় দফায় চলা জাতিসংঘের সহিংসতার ঘটনায় অজ্ঞাত প্রায় 1000 জনকে আসামি করে 3টি মামলা দায়ের করা হয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার পরিস্থিতি, খুলছে দোকানপাট, চলছে সব ধরনের যানবাহনও। এখনও 144 ধারা বহাল রেখেছে প্রশাসন। জহুরুল আলমের তথ্যচিত্রে রিপোর্টে বিস্তারিত। স্কুল ছাত্রী ধর্ষণের কথিত অভিযোগ ঘিরে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধে হরতালে বেশ কয়েকদিন ধরে অচল ছিল খাগড়াছড়ি। তবে মঙ্গলবার রাতে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে তারা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। যান চলাচল গতকাল পর্যন্ত বন্ধ ছিল পুরোপুরি। এখন যে ছোট গাড়িগুলো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে টমটমগুলো চলতেছে, মাফাকে মাঝে মোটরসাইকেল চলতেছে। আমরা এতদিন গাইলে বাড়িতে গাইলে আজকে বাড়িতে বেরতেছি, একটু টুকটাক বাড়াকে হয় কিনা দেখতেছি, চেষ্টা করতেছি আমরা। মোটামুটি এখন তো ভালো দেখছি আর কি। শুরু হয়েছে সব ধরনের যান চলাচল, খুলেছে দোকানপাট। আগে ধরুন ডেলি যদি 10টা চলে, এখন 5-5টা চলতেছে। মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। যাত্রী যারা এখান থেকে গেছে এবং আসতেছে, কারো কোনো সমস্যা হয়নি। ওরা নিরাপত্তার মাধ্যমে মোটামুটি জায়গায় গন্তব্যস্থানে পৌঁছে গেছে। তবে পরিস্থিতি বিবেচনায় এখনো 144 ধারা বহাল রেখেছে প্রশাসন। 144 ধারা ভঙ্গ, হামলা ভাঙচুর ও হত্যার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাত 600 থেকে 700 জন এবং গুইমারা থানায় অজ্ঞাত 200 থেকে 250 জনকে আসামি করে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বা পুলিশ বাদে 3টা মামলা হয়েছে। সদর থানায় একটা মামলা হয়েছে আপনার এই যে আপনার এই যে সহিংসতা, আহত, তারপরে আপনার 144 ভায়োলেশন, আর গুইমারাতে একটা হয়েছে হত্যা মামলা হয়েছে, যে 2 জন মারা গেছে, তাদের ফ্যামিলিকেও মামলা করতে রাজি হয়েছিল না, যার ফলে পুলিশ বাদে 8টা মামলা হয়েছে। দফায় দফায় ডাকা অবরোধে গত শনিবার থেকে 144 ধারা জারি করে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের সব সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বৃহস্পতিবার সকালে এসব কথা জানান আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস কর্মকর্তা ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। তিনি জানান, গভীর নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় রয়েছে, যা আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। এর প্রভাবে বৃষ্টি হতে পারে আরও 4 দিন। এমন অবস্থায় সাগরে থাকা সব ধরনের মাছ ধরার নৌকা এবং ট্রলার উপকূলের কাছাকাছি রেখে সাবধানে চলতে বলা হয়েছে। গতকালকে একটা নিম্নচাপ ছিল, এটা আজকে আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ হয়েছে। বর্তমানে এটা ওয়েস্ট সেন্ট্রাল বে এবং এর জয়েন্ট এই নর্থ বেতে অবস্থান করছে এবং এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এই জন্য 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এই প্রভাবটা আগামী আরো 2 থেকে 3 দিন থাকবে। বেসিক্যালি বাতাস ওই রকম হবে না, তবে আপনার ধরেন বৃষ্টিটা হবে। পাহাড়ি ঢলে হুমকির মুখে ফেনীর পাহালিয়া নদীর নবাবপুর ব্রিজ। অভিযোগ আছে, প্রশাসনের অনুমতিতে বাঁকা নদী সোজাকরণের কাজ শুরু করলেও একটি পক্ষের বাধায় বন্ধ রয়েছে সেই কাজ। আর এই নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সংস্কার না করলে ব্রিজ ভেঙে যাওয়ার পাশাপাশি আশেপাশের রাস্তাগুলো হুমকিতে পড়বে, এমনটাই জানিয়েছেন এলাকাবাসী। ইয়াসিন সুমনের তথ্যচিত্রের রিপোর্ট। দর্শক, এই প্রতিবেদনটি এখনো তৈরি হয়ে আমাদের হাতে পৌঁছায়নি। আমরা পরবর্তীতে আবারও দেখানোর চেষ্টা করব। পরের খবরে যাচ্ছি। 50 বছর আগে নির্মিত ভবন চলছে সিরাজগঞ্জের শাহজাদপুরের আদালতের কার্যক্রম। খসে পড়েছে ছাদের পলেস্তারা, ফাটল ধরেছে দেয়ালেও, নেই সীমানা প্রাচীর এবং বসার জায়গাও। ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন বিচারক, আইনজীবী এবং সংশ্লিষ্টরা। আব্দুস সামাদ সায়েমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 5 দশক আগে নির্মিত এই ভবনেই চলছে সিরাজগঞ্জ আদালতের কার্যক্রম।
এভাবেই ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন বিচারক, আইনজীবী সহ আদালত সংশ্লিষ্টরা। এখানে কোনো বসার জায়গা নাই, এখানে ছাদটা ধসে পড়ছে, যখন তখন মাথার উপর পড়তে পারে। ওই বিল্ডিং এর সমস্ত পলেস্তার খুলে পড়ছে, ভেঙে পড়ছে, ঝুঁকিপূর্ণ হচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা চাই যেন এটা দ্রুত একটা বিল্ডিং করা হয়, করলে আমরা সঙ্গে কাজ করতে পারবো। যে সমস্ত লিটিগ্যান্ট পিপল আসে, তারা বাইরে দেখেন যে বৃষ্টির মধ্যে তারা সব বাইরে ঘুরতেছে, তাদের না কোর্টের ভিতরে বসার জায়গা আছে, না কোনো উইটনেস শেড আছে যে সেখানে গিয়ে বসবে বা বিশ্রাম নেবে। সংশ্লিষ্টরা বলছেন, বারবার আবেদন করা হলেও এখনো নতুন ভবন নির্মাণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই বিল্ডিং এর যথাযথ সংস্কার এবং পাশাপাশি উপজেলা কোর্টকে আরো সমুন্নত করার জন্য, এখানকার পরিবেশকে সুন্দর সুস্থির করার জন্য নতুন বিল্ডিং দিয়ে এবং বিচার প্রার্থীদের সাক্ষী ছাউনির ব্যবস্থা করবেন, এটি আমি আশা করি। বিচার মানেই ন্যায় আর নিরাপত্তার প্রতীক, কিন্তু যেখানে বিচারক, আসামি আর বিচার প্রার্থীরাই অনিরাপদ, সেই আদালত ভবনই হয়ে উঠেছে ন্যায় বিচারের অন্তরায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশে প্রবৃদ্ধি বাড়ানোর সুযোগ নেই, একই সঙ্গে গতি ফেরাতে হবে বিনিয়োগের, এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। তারা বলেন, মূল্যস্ফীতি আরও কমিয়ে আনার কোনো বিকল্প নেই, আর তাই দুর্নীতি এবং অনিয়ম কমানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে জ্বালানি নিরাপত্তা। এসব নিশ্চিত হলেই চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বাড়তে পারে বলেও মনে করেন তারা। মরিয়ম আজিজ মৌরিন জানাচ্ছেন বিস্তারিত। দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার সহ নানা অনিয়মের কারণে অর্থনীতিতে ভঙ্গুরতা দেখা দেয় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে। তবে 5 আগস্টে শেখ হাসিনার পতন হলেও পুরোপুরি গতি ফেরেনি দেশের অর্থনীতিতে, কেননা গত 1 দশকে প্রবৃদ্ধি নেমেছে সর্বনিম্নে, খেলাপি ঋণ রয়েছে শীর্ষ পর্যায়ে, মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাড়েনি ক্রয় ক্ষমতা, যদিও রেমিটেন্স, রপ্তানি আয়ে কিছুটা আশার আলো দেখাচ্ছে। এমন বাস্তবতায় চলতি অর্থ বছরে জিডিপি 5% প্রবৃদ্ধির পূর্বাভাস দিল এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি বলছে, চলতি অর্থ বছরে ভোগ্য ব্যয় বাড়বে। এছাড়া আসন্ন নির্বাচন সংক্রান্ত নানা ধরনের খরচের কারণেও ভোগ ব্যয় বাড়বে। আর 2026 অর্থ বছরের জন্য কিছু ঝুঁকি রয়ে গেছে বলেও মনে করে এডিবি। তবে সঠিক সময়ে নির্বাচন এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে 2025-26 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বাড়তে পারে বলে মত অর্থনীতিবিদদের। আমার এক্সপোর্ট ভালো, রেমিটেন্স ফর্মাল চ্যানেলে ভালো বা ওভারঅল প্রবৃদ্ধি আছে, সেটা কনজামশনকে করবে, বাট কনজামশনকে হয়তো একটা নির্বাচনকে কেন্দ্র করেও কনজামশন বাড়বে। আর তৃতীয় হলো আমার এডিপি গত বছর এতই কম ছিল, এই বছর আমরা ধরেই নিতে পারি তার চেয়ে অন্তত একটু ভালো হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, প্রবৃদ্ধি টেকসই করতে হলে শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয়, বিনিয়োগ বান্ধব নীতি, সহজে ঋণ প্রাপ্তি, জ্বালানি সরবরাহের নিশ্চয়তা এবং রপ্তানি খাতে বৈচিত্র্য আনতে হবে, অন্যথায় কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। আমাদের কন্ট্রোলে যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলো যাতে এই বৃদ্ধির পথে বাধা হয়ে না দাঁড়ায়, ইকোনমির জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাজপথের স্থিতিশীলতা। এখানে মারামারি, কাটাকাটি এই ধরনের ঘটনা ঘটলে অর্থনীতি হোঁচট খায়। এছাড়া দেশের ব্যাংক খাতের দুর্বলতা রয়েছে, টেকসই প্রবৃদ্ধি অর্জনে এই খাতের সংস্কার জরুরি বলেও মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ নারী টি-20 বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। বিশ্বকাপ সামনে রেখে দেশের মাটিতে প্রস্তুতি সেরে ভারতেও নিজেদের ছাড়িয়ে নিয়েছেন জ্যোতিরা। পাকিস্তানের সাথে জিতে টুর্নামেন্টের শুভ সূচনা করতে চায় তারা। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার রাবিয়া খান জানিয়েছেন, জয় ছাড়া আর কোনো কিছুই ভাবছেন না তারা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। সবাই সবার রোলটা খুব সুন্দরভাবে পালন করছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং সবকিছু সব দিক থেকে। এখানে আসার পর থেকে ওয়েদারটা এবং ওয়েদার সহ আমাদের সবকিছু ভালোভাবে গেছে এবং আমাদের যেহেতু বাংলাদেশের সাথে এখানকার ওয়েদারটা খুব বেশি পার্থক্য না, এবং আমরা সবাই সবকিছু দিয়ে ভালোভাবে আগামীতে কালকে ম্যাচটা এনজয় করতে পারবো ইনশাআল্লাহ। আজ শারজায় শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান 3 ম্যাচের টি-20 সিরিজ। তবে সিরিজ শুরুর আগেই শঙ্কা দেখা দিয়েছে টাইগার শিবির। অধিনায়ক লিটন দাস আগেই ছিটকে গেছেন চোটের কারণে, আর ভিসা জটিলতায় প্রথম ম্যাচ অনিশ্চিত হয়ে পড়েছেন সৌম্য সরকার। শারজায় রাত 9টায় শুরু হবে আজকের ম্যাচ।
তিন ম্যাচের টি-20 সিরিজ দিয়ে বৃহস্পতিবার শারজাতে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তবে এশিয়া কাপে ইনজুরির কারণে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলতে না পারার পর এবার আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে গেছেন দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। লিটনের পরিবর্তে দলে ফিরেছেন সৌম্য সরকার। এনসিএল টি-20তে দুর্দান্ত ফর্মে থাকায় তাকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা। তবে ভিসা জটিলতার কারণে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামা অনিশ্চিত তার। দলের নেতৃত্বে আছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করে ব্যর্থ হওয়ার পর আফগানিস্তান সিরিজ তার জন্য আরেকটি বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। এছাড়া দলে আছেন তরুণ ব্যাটার তানজিদ হাসান, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। আর অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের সঙ্গে তরুণ তানজিম হাসান সাকিবকে নিয়ে সাজানো হয়েছে পেস আক্রমণ। স্পিন বিভাগে আছেন নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। অন্যদিকে এশিয়া কাপের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত আফগানিস্তানও। রহমত শাহ, হরজতুল্লাহ জাজায়ের ব্যাটিং শক্তির পাশাপাশি তাদের ভরসা স্পিনার রশিদ খান। তার ঘূর্ণি হতে পারে বাংলাদেশি ব্যাটারদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। শারজায় রাত 9টায় সিরিজের প্রথম টি-20তে স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। নিউজ 24 সংবাদের আপডেট এ পর্যন্তই। সঙ্গে ছিলেন যারা এতক্ষণ, ধন্যবাদ সবাইকে।